আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। পাল্টা পদক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের পানিসীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে ইরানের যুদ্ধজাহাজ বহর। ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা মিলেছে স্বীকারোক্তি। এছাড়া ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায়। জেনিন শহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি নিরাপত্তা কর্মীদের গোলাগুলি, অন্তত 3 জন শহীদ। এদিকে ইসরায়েল স্বীকৃতির জন্য বারবার অ্যাপ্রোচ করেছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। ইরান ইস্যুতে অবস্থান বদলেছে সৌদি ও আমিরাত। এবং তুরস্কের নতুন খনিতে 20 টন স্বর্ণ। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। মার্কিন যুক্তরাষ্ট্রের পানিসীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে ইরানের যুদ্ধজাহাজ বহর। এর মধ্য দিয়ে এই প্রথম আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী। ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি গত বৃহস্পতিবার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নৌবহরে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাহান্দ ডেস্ট্রয়ার এবং মাকরান জাহাজ। তিনি আটলান্টিক মহাসাগরে নৌবহর পাঠানোর উদ্দেশ্য প্রসঙ্গে বলেছেন, আন্তর্জাতিক পানিসীমায় ইরানি যুদ্ধ জাহাজের অব্যাহত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনির নির্দেশ বাস্তবায়নের জন্য এই মিশন পাঠানো হয়েছে। দূরবর্তী অঞ্চলগুলোতে ইরানের স্বার্থ সংরক্ষণ ও নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পানিসীমায় ইরানের পতাকা সমুন্নত রাখা এবং ইরান ভীতি নস্যাৎ করা ওই মিশনের গুরুত্বপূর্ণ লক্ষ্য। হাবিবুল্লাহ সাইয়ারি আরও জানিয়েছেন, গত 10 মে বন্দর আব্বাস থেকে ইরানি নৌবহর যাত্রা শুরু করে আফ্রিকা ঘুরে প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌবহরটি এখন আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। ইরানি নৌবহরের যাত্রা উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি বলেছেন, আটলান্টিক মহাসাগর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ইরানি নৌবহরকে কোনো বন্দর নোঙর করতে হয়নি। এবারে ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় দখলদার ইসরায়েলি বাহিনীর একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার চেষ্টা করে। বিষয়টি স্বীকার করেছেন খোদ ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। ইসরায়েলি টিভি চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে এই জেনারেল বলেন, তাদের জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হামাস, কিন্তু সেটা বিমানে আঘাত হানেনি। ইসরায়েলি বিমান বাহিনী প্রধান বলেন, তাদের সামরিক বিমানবন্দরগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে, ফলে সেগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। হামাসের বর্তমান ক্ষেপণাস্ত্রগুলো সহজে ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো পর্যন্ত পৌঁছাতে পারবে। এছাড়া হামাস ও গাজার অন্যান্য প্রতিরোধ সংগঠনগুলো যে আগের চেয়ে আরও সুসংহত, সেটা সাম্প্রতিক যুদ্ধে স্পষ্ট হয়েছে বলেও স্বীকার করেন জেনারেল আমিকাম নুরকিন। প্রসঙ্গত, গত মাসে গাজার যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 3 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে 2 জন স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একজন ইসলামী জিহাদ আন্দোলনের সদস্য। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ভোররাতে ইহুদিবাদী সেনারা জেনিন শহরে অভিযান চালায়। এ সময় ফিলিস্তিনিদের উপর ধরপাকড় শুরু করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে, তাদের সেনারা জেনিন শহরে গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। এ সময় ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের সামরিক গোয়েন্দা সংস্থার সদর দপ্তরের সামনে ইহুদিবাদী সেনা এবং ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হয়। সংঘর্ষে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সদস্য সহ ইসলামী জিহাদ আন্দোলনের এক সদস্য ও সাবেক কারাবন্দী জামিল আল আমরি শহীদ হন। এছাড়া ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে আটক করে। তাদের দাবি, শহীদ জামিল আল আমরি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি 2 জনকে তারা খুঁজছিল। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন জেনিন শহরে সাধারণ ধর্মঘট ডেকেছে। ফিলিস্তিনি নাগরিকদের হত্যার খবর শুনে হাজার হাজার শোকার্ত মানুষ জেনিন শহরের রাস্তায় নেমে আসেন এবং তারা শোক র্যালিতে যোগ দেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের স্বীকৃতি পেতে ইসরায়েল বারবার অ্যাপ্রোচ করলেও বাংলাদেশের সিদ্ধান্ত হচ্ছে, ফিলিস্তিনিদের উপর অত্যাচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠা করা হবে না। সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, আমরা এখনও ওদের স্বীকৃতি দেয়নি, যদিও তারা বারবার আমাদের অ্যাপ্রোচ করেছে। আমরা আমাদের ভাইদের জন্য যে অত্যাচার তাদের উপর হচ্ছে, এটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ওদের সাথে আমাদের সম্পর্ক হবে না। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির ফিলিস্তিনকে দেয়া ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে মিস্টার মোমেন বলেন, ফিলিস্তিন আমাদের বড় বন্ধু। আমরা বিশ্বাস করি যতদিন স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন না হবে আমরা ততদিন তাদের সাথে আছি।
তাদের অকুপেশন আর্মিকে আমরা কখনো গ্রহণ করব না। তিনি বলেন, বাংলাদেশ আশা করে ফিলিস্তিন একদিন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হবে। আমরা ইসরায়েল ও ফিলিস্তিন দুরাষ্ট্র ভিত্তিক সমাধানে বিশ্বাস করি, যা হবে 67 সালের সীমান্তের ভিত্তিতে। আশা করি ফিলিস্তিনিদের দুর্গতি একদিন দূর হবে, বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। অন্যদিকে সবসময় ইরানের ঘোর বিরোধী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, কিন্তু পারমাণবিক চুক্তির ইস্যুতে এখন তারা আগের অবস্থান থেকে সরে এসেছে। তারা ইরানের সঙ্গে সৃষ্ট উত্তেজনা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নিরাপত্তা ইস্যুকে আমলে নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য তদবির চালিয়ে যাচ্ছে। বিশ্ব শক্তিগুলো 2015 সালে যুক্তরাষ্ট্রে তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। এজন্য তারা ইরানের সঙ্গে ভিয়েনায় সমঝোতা আলোচনা চালিয়ে যাচ্ছে। 2015 সালে সম্পাদিত চুক্তিতে তেহরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হয়েছিল। বিনিময়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করা হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন এই চুক্তিটি পুনরুজ্জীবিত করতে চায়। এর আগে চুক্তিটি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটনের উপসাগরীয় মিত্ররা সবসময় বলে আসছে যে এই চুক্তিটি যথার্থ ছিল না, কারণ এতে ইরানের ক্ষেপণাস্ত্র রপ্তানি এবং আঞ্চলিক যোদ্ধা গোষ্ঠীগুলোকে ইরানের সমর্থন দেয়া সহ অন্যান্য ইস্যুগুলো অগ্রাহ্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তিতে ফেরার বিষয়টি ওয়াশিংটনের অগ্রাধিকারে রয়েছে। এরপর তা অন্য সমস্যা সমাধানের জন্য প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে। তবে ইয়েমেনের ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব, ফলে তেল খনির অবকাঠামোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয় সৌদি আরব। এর জন্য ইরান ও তার মিত্রদের দায়ী করা হয়। এসব ইস্যুকে এড়িয়ে যাওয়া যাবে না। সৌদি আরব ও ইরানের মধ্যে অতীতের সংলাপে সক্রিয় ছিলেন গালফ রিসার্চ সেন্টারের আব্দুল আজিজ সাগের। তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলি বলেছে যে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তিতে ফিরে যেতে পারে। এটি তাদের সিদ্ধান্ত। আমরা একে পরিবর্তন করতে পারি না, তবে আঞ্চলিক সুরক্ষার উদ্বেগকে বিবেচনায় নিয়ে আমাদের সবার প্রয়োজন। ইরান শুধু ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরই সমর্থন করে এমন না, তাদের হাতে প্রচুর কাজ রয়েছে। সৌদি আরব 6 বছরের যুদ্ধেও এই হুতিদের পরাজিত করতে ব্যর্থ হয়েছে, যা ওয়াশিংটনকে ধৈর্যহারা করে দিয়েছিল। সাগের বলেন, ইরানের জন্য একটি সস্তা জায়গা হলো ইয়েমেন, অন্যদিকে সৌদি আরবের জন্য তা ব্যয়বহুল। এটি ইরানকে একটি শক্তিশালী অবস্থান এনে দিয়েছে। তৃতীয় আঞ্চলিক একটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে ইরানের সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করছে। 2012 সালে তার উপকূলে ট্যাঙ্কারে আক্রমণ করা হয়েছিল। ওই হামলার পরে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কোভিড-19 পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর জন্য এখন অগ্রাধিকার হলো তাদের অর্থনীতির উপর দৃষ্টি নিবদ্ধ করা। তবে সুরক্ষা নিশ্চয়তা সেই পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ওয়াশিংটনে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা এপ্রিলে বলেছিলেন যে পারমাণবিক চুক্তি ইরানের মধ্যপন্থীদের ক্ষমতায়নের একটি হাতিয়ার হয়ে উঠবে। সবশেষ জানিয়ে দিচ্ছি, তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ভারানক গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় আরি প্রদেশে একটি স্বর্ণখনির উদ্বোধন করেন। এতে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতি ডনম্যাচ। নতুন আবিষ্কৃত এই খনি থেকে 20 টন স্বর্ণের সঙ্গে রূপার মজুতও আছে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে, খনিতে থাকা স্বর্ণের বাজার মূল্য $120 কোটি বা বাংলাদেশি মুদ্রায় 10,000 কোটি টাকা। অন্যদিকে 3.5 টন রূপার বাজার দর $28 লাখ বা 23.5 কোটি টাকার বেশি। শিল্প ও প্রযুক্তি মন্ত্রী ভারানক বলেন, এই আবিষ্কার তুরস্ক ও আরি অঞ্চলের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুরস্কে পাওয়া অন্য স্বর্ণখনি থেকে নতুন আবিষ্কৃত খনির ধাতুর মান অনেক উন্নত, যার গ্রেড ভ্যালু 0.92। পরিবেশ বান্ধব প্রযুক্তিতে খনি থেকে স্বর্ণ আহরণ করা হবে। এ খাতে $16 কোটি বিনিয়োগ দরকার। উল্লেখ্য, স্বর্ণ উত্তোলনে তুরস্ক সাম্প্রতিক সময়ে বেশ দক্ষতা অর্জন করেছে। গত বছর মহামারী সত্ত্বেও 18টি সক্রিয় খনি থেকে 42 টন স্বর্ণ উত্তোলন করে। অথচ বিশাল মজুদ থাকা সত্ত্বেও চলতি শতকের শুরুর দিকে দেশটি 1 গ্রাম স্বর্ণ উত্তোলন করতে পারেনি। বর্তমানে বিলিয়ন বিলিয়ন ডলারের এ শিল্পে মানুষ কাজ করছে। কয়েক মাসের মধ্যে 2বার কৃষ্ণ সাগরের রেকর্ড মজুতের গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেয় তুরস্ক।